রাজনীতিক এবং অর্থনীতির কৃষির মধ্যে একটা রিলেশনটা এবং কৃষির ক্ষেত্রে যে আধুনিকরণের মধ্যে দিয়ে পুঁজিবাদের বিকাশের ক্ষেত্রে কৃষকদের যে জটিলতা, আমি আপনাদেরকে একটি অঞ্চলকে পরিচিত করার জন্যই এখানে উপকূল বলেছেন। আসলে উপকূলের দুটো পট, আমি এসেছি সাতক্ষীরা অঞ্চল, খুলনা দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল। এটি একসময় কৃষির ভান্ডার ছিল, কৃষি সম্পদে। ক্ষতিটা হলো কখন? যখন রাষ্ট্র মনে করলো যে প্রাকৃতিকভাবে প্রবাহমান যে নদী খালগুলোর স্রোত রয়েছে, লবণ পানি এবং মিষ্টি পানির সংস্ফোরণে যে এলাকাটা গড়ে উঠলো, সেই এলাকার মধ্যে তাদের মাথায় রাষ্ট্র সবসময় বিবেচনা করতে হবে রাষ্ট্র কাঠামোটা একটি মুনাফা ভিত্তিক এবং অমানবিক। তারা বিবেচনা করলো তাদের সহযোগী যাদের আছে তাদের যেমন ব্যবসা, একইভাবে আন্তর্জাতিক ব্যবসার সাথে জড়িয়ে আমাদের অঞ্চলে উপকূলীয় বাঁধ ব্যবস্থাপনা যেটা নিয়ে আপনারা অনেকেই জানেন যে এখন আমাদের এলাকার মানুষ নানান ধরনের কথা বলেন, আপনারা শুনেন, যেটার মধ্যে বাণিজ্যিক কথা আছে, রাজনৈতিক কথা আছে, মানুষের জীবনের কথা কম আছে। এই অঞ্চলে লবণ পানি মিষ্টি পানি মিশে এলাকার আবহমানকালে যে অঞ্চলটা গড়ে ওঠে, এখানে সুন্দরবনের প্রাণী, এখানে সমুদ্রের মাছ এবং কৃষি ব্যবস্থাকে আমাদের অঞ্চলের প্রধান একটা বৈশিষ্ট্য ছিল, আপনি তো বাংলা মাসকে ভাগ করেন তিনটে সময়, একটা সময় একবার আষাঢ় মাসেতে শুরু করে কৃষিকাজ ভাদ্র মাস পর্যন্ত, তারপরে সুন্দরবনে মাছ পণ্য সংগ্রহ, আবার সাগরে যাওয়া, পরের বছরে ফাল্গুন মাসে এসে আবার সুন্দরবন থেকে মধু সংগ্রহ। সার্কেলে মানুষকে আলাদা করে পেশায় বের করা খুব মুশকিল ছিল ওই এলাকার মানুষের। এই যে ইকোলজিক্যাল ব্যবস্থাপনা মানুষের দীর্ঘদিনে, যিনি আগে একটি কথা বলছিলেন আসলে ওটা প্রাণে ছুঁয়ে যাওয়ার মতো করে আলোচনাটা করছিলেন, এই যে ব্যাপারটাকে ব্রেক করে দেওয়ার জন্য কোস্টাল এনভায়রনমেন্ট বলে যেটা আমরা বলি, এবং এই বাদটা করার জন্য আসলে ডিপার্টমেন্টও তৈরি করা হলো, ইপি অপটা তৈরি করা হলো, যেটি আমাদের অঞ্চলটাকে, আমরা অনেক কথা বলি নানান ভাবে, উমুকের পানি উপরের পানি আসতে পেছনে ভারতের কারণে ভারত, আমরা যে আভ্যন্তরীণ যে সিস্টেমটা ছিল সেটাকে ব্রেক করে দেওয়া হলো, বলা হলো সবুজ বিপ্লবের কথা এবং গান নাটক করা হলো, এবং অধিক খাদ্য ফলাও আন্দোলনের কথা বলে রাসায়নিক সার বীজ আমদানি করা হলো। 60-এর দশকের উপকূলীয়বাদ হলো 70-এর মাঝামাঝি যে উপকূলীয়বাদের বিরূপ প্রক্রিয়ায় আমরা আক্রান্ত হলাম। 80-এর দশকে ওই অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিক লবণ পানির চিংড়ি চাষ শুরু হয়ে গেল। তাহলে কৃষি ব্যবস্থাপনা একটা দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হলে সেখানকার মাটির গঠন, ভূমির গঠন এবং হাজার বছর ধরে যে মাটির যে গড়ে ওঠার যে পদ্ধতিটা যদি আপনি বিবেচনা না করেন, তাহলেই সমস্যাটা তৈরি হবে। দ্বিতীয় জায়গাটি হলো আমাদের দেশ বাংলাদেশ একটা দেশ, একটা কৃষিনীতি হওয়ার মানুষ প্রত্যাশা করে। আপনারা এখানে যারা আছেন, বিশেষ করে এই লাইনে যারা আছেন এবং আপনারা যারা, আমাদের দেশে কৃষির ক্ষেত্রে প্রায় 21টা আইন, আমি যদি সামগ্রিক কৃষিটা বলি, একেবারে আমরা লাইভ স্টক থেকে শুরু করে ফিশারিজ দিয়ে করে 21টা আইনকে যদি আপনি দেখেন, একটা আইনের সাথে আরেকটা আইনের কোনো সমন্বয় নেই, বিরোধ। অর্থাৎ মাছ চাষ করবেন না ধান চাষ করবেন, আপনি চিংড়ি পোল্ট্রি করবেন না এ করবেন, এই যে একটা আইনের সাথে একসাথে সমন্বিত নেই। তাহলে আমরা একটি রাষ্ট্রকে, একটা অঞ্চলকে একটাকে আপনি এবার কিভাবে লিড করবেন? তাহলে আমাদের যে প্রধান যে বিষয়টা ছিল, রাষ্ট্রের প্রথম দায়িত্বটা ছিল এলাকার ভূমির অ্যাগ্রোইকোলজিক্যাল জোন ভাগ করা আছে, অ্যাগ্রোইকোলজিক্যাল জোন সম্পর্কে কোন জায়গায় কি ফসল হয় মাঠের, সেটিও ধারণা ছিল, সেগুলো কখনো বিবেচনার মধ্যে নিয়ে আসা হয়নি। প্রথমত এটা দরকার ছিল। দ্বিতীয়ত, কত আইন না, একটি কৃষি দেশ উৎপাদিত হবে, উৎপাদন করবে কৃষির বিভিন্ন সেক্টর। কৃষি মানে শুধু তো বীজ না, বীজ ফসল না, কৃষির সাথে সবগুলোই জড়িত আজকে। তাহলে সেইগুলোকে সমন্বিত করে একটি সমন্বিত কৃষি নীতি হওয়া খুব জরুরি। এই জায়গাটায় আমাদের রাষ্ট্রের মূল সীমাবদ্ধতা। আমার
কথা বাড়াবো না, যেহেতু সময় অনেক কম, অনেক বিষয়ে কথা বলতে, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা কৃষক নিয়ে আন্দোলন করি, কৃষির সাথে কৃষি এবং কৃষক দুটো খুবই অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। কৃষি কৃষক যদি তার পণ্যের লাভজনক মূল্য না পায়, লাভজনক মূল্য পাতে হবে, উৎপাদন খরচ না, ন্যায্য মূল্য না, লাভজনক মূল্য, তবে কৃষক কৃষিতে টিকে থাকবে। আপনি ভূমি আইন করেছেন, কৃষি জমি ও কৃষি কাজে ব্যবহার হবে না। সরকারি বিভিন্ন জায়গায় কৃষি জমি দখল করে বিভিন্ন ভবন বানাচ্ছে, তাহলে রাষ্ট্র যেটা আইন করছে, সরকার সেটারই রাষ্ট্র ভাঙছে। এই যে ব্যবস্থাগুলো, এটির সাথে মূলত আপনার পুঁজিবাদী অর্থনীতি, ব্যক্তি মুনাফা এবং অনৈতিক যে আমরা রাষ্ট্র কাঠামোটায় বসবাস করি, সেইটার সাথে মুনাফা ভিত্তিক যে অর্থনীতি, সেটি কৃষি অর্থনীতিকে শেষ করে দিচ্ছে। এই বিষয়টাকে আমরা যদি মাথায় না রেখে আলোচনা করে, তাহলে আমরা খুব জায়গাটায় আটকে যাব। সেহেতু আমি কথা না বাড়াইয়ে কিছু দাঁড়াই পড়েছেন। আমি খুব সৌভাগ্যবান আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে। আমি বলতে চাই যে আমরা একটি সৃজনশীল বাংলাদেশ গঠন করতে কথা প্রথমেই বলেছেন, দাবির মধ্যে সৃজনশীল নীতি না, সৃজনশীল দেশটা হওয়া দরকার। ওই যে ছেলেটা কথা বলছিলেন আমাদের ওই প্রাণ বৈচিত্র্য নিয়ে, ঠিক সেইটাই আমরা পাশেই শুনতে চাই, পাখির গান শুনতে চাই। আমি ব্যক্তিগতভাবে সুন্দর পাখির আওয়াজ শুনতে আমার ঘুম ভাঙিছে, ঘুম উঠেছে। আমরা যখন কৈশোরে নৌকা চালিয়ে নদীতে গেছি, কেওড়া আনেছি, মাছ আনেছি, নদীর মাছ খেয়ে, পুকুরে গোসল করে, পুকুরের পানি খেয়ে জীবন ধারণ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করেছি। তারপরে তো সেই মানুষ, সেই বৈচিত্র্য ফিরে যাওয়া পুরোপুরি না হলেও পদ্ধতিটা যাতে চাচ্ছি কিনা, সেই বিবেচনা করা দরকার। আর যে মানুষটার হাতে উৎপাদন করে, যে মানুষটা, তার হাতে উৎপাদনের মুনাফাটা, অংশটা তার হাতে যায় কিনা, অর্থাৎ বন্টনে তার অংশগ্রহণটা থাকবে কিনা, সেই বিবেচনা জরুরি।